100 ইকুয়াল সূত্রটা লেখা হয় n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইরকম সূত্র অঙ্ক করে আসছে না, মনে পড়ছে না? এইটাকে ডিসক্রিট ম্যাথমেটিক্স। আচ্ছা, তোমাদের সাথে ক্লাস শুরু করছি, কিন্তু ম্যাথমেটিক্স আর ডিসক্রিট ম্যাথমেটিক্স এর মধ্যে পার্থক্য বলছি। একটা হলো ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এরপরে আসলে ডিসক্রিট ম্যাথমেটিক্স আর হচ্ছে কন্টিনিউয়াস ম্যাথমেটিক্স। এছাড়াও আরো ব্রাঞ্চ আছে, বাট ইন জেনারেলি খুব কমন ভাবে এগুলো পরিচিত। তোমরা আসলে এইখানে যদি 5টা লিখছি, 5টাই তোমরা পড়াশোনা করেছো। তোমরা যখন ক্লাস 9 10 অঙ্ক করেছো, সেটাকে তোমরা বলেছো যে এটা আমাদের জেনারেল ম্যাথ। বইয়ের নাম ছিল জেনারেল ম্যাথ, বা এখন বলে জাস্ট ম্যাথমেটিক্স বলে। আর যারা আগে করার দিন আমাদের সময় বা আমাদের আগে যারা পড়েছে, আমাদের পরেও কিছু সময় ছিল, একটা ছিল জেনারেল ম্যাথ, একটা ছিল হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ পেয়েছো? তার মানে তোমরা জেনারেল ম্যাথও পেয়েছো, হায়ার ম্যাথও পেয়েছো। আসলে এই যে ম্যাথ করেছো, এই সব ম্যাথই হচ্ছে ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সটাই পিওর ম্যাথমেটিক্স। তবে পিওর ম্যাথমেটিক্সটা হচ্ছে যেখানে মেথড ডেভেলপ করা হয়, মানে ম্যাথমেটিক্সের একদম নতুন কনসেপ্ট তুমি তৈরি করেছো, যেটা ওয়ার্ল্ডে আর নাই, তুমি ফার্স্ট। যেমন ধরো কোনো বিজ্ঞানী প্রমাণ করেছে জিরো একটা অঙ্ক, জিরো একটা সংখ্যা, জিরো একটা সংখ্যা হিসেবে এটা প্রমাণ করেছেন যিনি, উনি তো ফার্স্ট। ওইটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্সের আন্ডারে পড়ে। আর ম্যাথমেটিক্স হচ্ছে পিওর ম্যাথমেটিক্সের যেটা ডেভেলপ করা হয়েছে সেটাকে বারবার চেকিং করা। মনে করো যে একটা ধরো আমরা হচ্ছে 2 + 5 এটা যোগ করলে 7 হয়, এইটার অঙ্ক। তুমি একটা অঙ্ক করেছো যে 2 + 5 = 7, এইখানে যে এই কাজটা করেছো, এইটার যে কাজ আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্সের ভেতরে। ক্লিয়ার? আর এই যে আমরা এইটাকে ব্যবহার করে এখন সব অনেক বড় বড় সংখ্যা যোগ করে ফেলতে পারি, এটা হলো ম্যাথমেটিক্স। ক্লিয়ার? অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সটা হচ্ছে এই আবিষ্কার করা জিনিসগুলো, প্রমাণিত জিনিসগুলো যদি আমাদের রিয়েল লাইফে আমরা ব্যবহার করতে পারি। আমাদের রিয়েল লাইফে আমরা বাজার থেকে সদাই আনার পরে কত টাকা আজকে বাজার করলাম যোগ করি না? তার মানে এটা ব্যবহার করতেছি কোথায়? আমাদের বাজারের লিস্টে টোটাল কি পরিমাণ খরচ আজকে আমার হয়েছে, মানে লিস্ট করি, তাই না? এটা আমরা রিয়েল লাইফে এটা ব্যবহার করছি। এটা হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, যেখানে একদম রিয়েল লাইফে তুমি ম্যাথমেটিক্সকে ইউজ করো। ঠিক আছে? এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ব্রাঞ্চ n সংখ্যক, অনেক ব্রাঞ্চ। আচ্ছা, ডিসক্রিট আর কন্টিনিউয়াস ম্যাথমেটিক্সটা স্পেশাল। এই দুইটা জিনিস স্পেশালি ফর সায়েন্টিফিক রিসার্চের জন্য ব্যবহার করা হয়, অথবা রিসার্চের জন্য, এক কথা রিসার্চের জন্য, তবে সায়েন্টিফিক রিসার্চের জন্য স্পেশালি। এর মধ্যে কন্টিনিউয়াস ম্যাথমেটিক্সটা হচ্ছে খুবই জটিল, কমপ্লেক্স, খুবই অ্যাডভান্স টেকনিক, যেটা আসলে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ানো হয় না। এটা ডিরেক্টলি ম্যাথমেটিক্স যারা পড়ে, বা পিওর ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, তাদের মধ্যে আছে। তবে পিওর ম্যাথমেটিক্স যারা পড়ে তাদের মধ্যে কন্টিনিউয়াস ম্যাথমেটিক্সটা খুব ইউজ করতে হয় এটা। এবং এইটা ম্যাথমেটিক্সের যতগুলো ব্রাঞ্চ আছে এর মধ্যে কন্টিনিউয়াস ম্যাথমেটিক্সটা হচ্ছে কমপ্লেক্স বেশি। তোমাদের এই পার্ট এখানে নাই। ডিসক্রিট ম্যাথমেটিক্সটা হচ্ছে, কথাটার মধ্যে একটা সব লুকায়িত আছে, যে ডিসক্রিট টাইপ অফ ডেটা নিয়ে যে ধরনের প্রবলেম সলভ করা হয়। ডিসক্রিট টাইপ অফ ডেটা নিয়ে, যেমন ধরো 3, 5, 9, এগুলো কিন্তু ডিসক্রিট টাইপ অফ ডেটা। আচ্ছা, আবার ধরো তোমরা পরিসংখ্যান অঙ্ক করার সময় দেখেছো যে 50 জন স্টুডেন্টের প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে, তার গড় বের করতে বলছে। 9 10 করে আসছো না বা কলেজে, তো দেখা যাচ্ছে তোমরা একটা টেবিল বানাইছো, তাই না? ওই যে ক্লাস ইন্টারভাল, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, শ্রেণী ব্যক্তি, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি বাংলা কি, গণসংখ্যা। ঠিক আছে? এরকম করে করে ট্যালি করে করে অঙ্ক করে আসছো না? এটা কিন্তু ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসের মধ্যে ঢুকে গেছে, কিন্তু মূলত ডিসক্রিট মানে রুট ডেটা যেটা, সেটা হচ্ছে ডিসক্রিট। এই কোর্সের মধ্যে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হবে সবগুলোই হচ্ছে রুট লেভেলটা ডিসক্রিট,
তবে কিছু কিছু সময় অ্যাপ্লিকেশন করার সময় আমরা কন্টিনিউয়াস ডেটা ব্যবহার করে ফেলব কিছু কিছু সময়, কিন্তু ডেটাগুলো রুট ডিসক্রিট। এইটা একটা কন্টিনিউয়াস সিকোয়েন্স 1 + 2 + 3 + 4, এটা কন্টিনিউয়াস একটা সিকোয়েন্স। দেখে মনে হতে পারে এটা কন্টিনিউয়াস টাইপের মধ্যে যাওয়ার কথা, বাট এটা রুট লেভেলে 1 আলাদা, প্লাস আলাদা, 2 আলাদা, 3 আলাদা, এভরিথিং আর ডিফারেন্স বা সেপারেট। এখানে আমরা একসাথে করেছি। স্যার দুটোর মধ্যে পার্থক্য কি, ডিসক্রিট আর কন্টিনিউয়াস? কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে, একটা উদাহরণ দিই, তোমাকে লিখতে বলা হলো যে তুমি 1 2 লিখতে থাকো, কত দূর লিখবা? n সংখ্যা। তার মানে তুমি বললো যে স্যার যেখানে এসে বললো যে n সংখ্যা, কিন্তু শেষ হলো না, কন্টিনিউয়াস শেষ হয় না। n দিয়ে তুমি আসলে লিমিটেড করে ফেলেছো, কারণ n এর মান যদি আমি 5 ধরি তাহলে 5 পর্যন্তই শেষ, n এর মান যদি আমি 10 ধরি 10 পর্যন্তই শেষ, 1000 ধরি 1000 পর্যন্তই শেষ। দিন শেষে তুমি আবার লিমিটেডই করে ফেলেছো। অ্যাকচুয়ালি তুমি দিন শেষে লিমিটেড করেছো, কারণ এই n এর মানটা যেটা ধরবো সেটা ফিক্স হয়ে যাবে। তার মানে এখনো কন্টিনিউয়াস লেভেলে তুমি যেতে পারবে। দ্যাট মিন্স এই কাজটা ইনিশিয়াল ভাবে আমরা ধরে নেই যে n সংখ্যক, মানে এভাবে ধরে নিয়ে আমরা প্রবলেম সলভ করি, এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে। কিন্তু আমরা যখন ওয়েবার নিয়ে কাজ করব বা সায়েন্টিফিক কোনো বিষয় নিয়ে কাজ করব, তখন ওখানে ডেটা এরকম হবে না যে 1000 ডেটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে, 2000 ডেটা নিয়ে কাজ করলেই হবে। তখন ওখানে হচ্ছে মিলিয়ন বিলিয়ন টাইপ অফ ডেটা নিয়ে কাজ করতে হবে। এখন মিলিয়ন বিলিয়ন টাইপ অফ ডেটাকে এভাবে কাউন্ট করে কাজ করাটা ইম্পসিবল। তখন আমরা যে পদ্ধতি ইউজ করবো সেগুলো তো কন্টিনিউয়াস টাইপ, একটার পর একটা ইউজ করতেই থাকবে, কারণ ডেটা বারবার ওখানে নতুন নতুন আপডেট হতেই থাকবে। ওয়েদারের ক্ষেত্রে দেখো প্রতিদিন যাচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বেড়েই যাচ্ছে। ওয়ান ডে ম্যাচ যত হচ্ছে আইসিসির কাছে, ওয়ান ডের যে ডেটা সেই ডেটা প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি ডেটা আসতেইছে, কন্টিনিউয়াসলি ডেটা আপডেট করতেই হচ্ছে, এটা কন্টিনিউয়াস। কিন্তু আমরা শুধু সাকিব আল হাসানের 10 দিনের পারফরম্যান্স চেক করতে চাচ্ছি ডিসক্রিটের আকারে। শুধু তোমাদের ভেতরে 10 জন, তোমাদের সিএসসি ডিপার্টমেন্টের 10 জন স্টুডেন্টের রেজাল্ট নিয়ে আমরা একটা রিপোর্ট জমা দিলাম, এটা ডিসক্রিট। তোমাদের সিএসসি স্টুডেন্টদের রিপোর্ট জমা দিতেই থাকবে। এটার মানে হচ্ছে কি, এবার 15তম ব্যাচ আসছে জমা হবে, আবার 16 আসলে পরে আবার আপডেট হবে, 17 আসলে আবার আপডেট হবে, এটা কন্টিনিউয়াস, ওটার কোনো শেষ নেই। ওই রিপোর্ট কন্টিনিউয়াস, এবং একটা রিপোর্ট আর একটা রিপোর্ট হচ্ছে আপডেট, ওইটা কন্টিনিউয়াস। আর যদি শুধুমাত্র আমরা বলি যে 14 মাসের ইয়ার এফ সেকশনের রেজাল্ট নিয়ে আমরা রিপোর্ট দিয়েছি, এটা ফিক্স হয়ে গেছে, এটা ডিসক্রিট। কন্টিনিউয়াস আর অ্যাপ্লাইডের কি একই রকম তাই নাকি? অ্যাপ্লাইডের ভিতর ডিসক্রিট কন্টিনিউয়াস দুটোই আছে, দুটোই যাবে। আচ্ছা, এইটুকু পরীক্ষা আসবে না, কিন্তু একটু সামান্য দিয়ে রাখলাম, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাকে সবাই বলবা ম্যাথমেটিক্স কাকে বলে? ম্যাথমেটিক্সের একটা ডেফিনিশন দাও বা একটা আমাদের বোঝাও এইটাকে ম্যাথমেটিক্স বলে। যদি এটা বোঝাইতে পারো তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞান কি, আমাকে সায়েন্স কি, এটা বুঝাই। তোমরা তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ নাই গেলাম, সায়েন্স বোঝাও কি আর ম্যাথমেটিক্স কি বোঝাও? কেউ পারবা? আচ্ছা, তোমাদের একটু ব্রেইনস্টর্মিং এর জন্য দেওয়া থাকলো, তোমরা এই দুইটা প্রশ্ন কালকের ক্লাসে আমাকে বলবা, নেট সার্চ করবা, বুঝাইবা যে স্যার ম্যাথমেটিক্স বলতে এই জিনিসটা বোঝায় আর সায়েন্স বলতে এই জিনিসটা বোঝায়। স্যার ম্যাথ কি প্রবলেম সলভিং টেকনিক? প্রবলেম সলভিং তো প্রোগ্রামিং এ চলে গেছে, মানে ম্যাথমেটিক্স এর একটা পার্টে গেছে, এখনো ম্যাথমেটিক্স এ আসে না। প্রবলেম সলভিং ইজ এ স্মল পার্ট অফ ম্যাথমেটিক্স, খুবই স্মল একটা পার্ট, বড় পার্ট না, স্মল একটা পার্ট। আচ্ছা, তোমাদের জন্য ব্রেইনস্টর্মিং এর জন্য থাকলো, কালকের মধ্যে তোমরা নেট সার্চ করো, যেখানে খুশি যাও, তার কাছে শোনো, তোমরা আমাকে একটু বোঝানোর চেষ্টা করো যে স্যার এটাকে সায়েন্স বলে, এটাকে ম্যাথমেটিক্স বলে। বিজ্ঞানটা পারতে পারি? ওকে ফাইন, আর একটু ব্রেইনস্টর্ম করার জন্য কালকে পর্যন্ত সময় থাকবে, কালকে ক্লাস এখানে থেকে শুরু, ঠিক আছে? আমরা একটু পড়ায় আসি, আমরা একটু পড়ায় না আসলে আমরা এটা শেষ করতে পারবো না। আচ্ছা, আসো, এখানে যেটা বলছিলাম, এইটাকে বলা হয় একটা স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অথবা ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট অথবা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। অনেকগুলো ভাবে এই জিনিসটাকে ডিফাইন করা যায়, ক্লিয়ার? মানে পরীক্ষায় এটাকে স্টেটমেন্ট হিসেবে বলা থাকতে পারে, আর্গুমেন্ট হিসেবে বলা থাকতে পারে, সেন্টেন্সও বলা থাকতে পারে।
ইটস আ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তারপরে হচ্ছে ফর্মুলা, সবকিছু বলা যায়। কেন এই শব্দগুলো বলছি? তোমাদের এই কোর্সের মধ্যে দ্বিতীয় যে চ্যাপ্টার, মানে এইটা পড়ানোর পরের যে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাব, ওই চ্যাপ্টারের মধ্যে এই এক্সপ্রেশন শব্দ, আর্গুমেন্ট শব্দ, স্টেটমেন্ট শব্দ, তারপরে হচ্ছে ফর্মুলা শব্দ, সেন্টেন্স, এই জিনিসগুলো একই বোঝাইতে হবে। বারবার একই জিনিসকে ঘুরে পেঁচিয়ে বলা হবে। তুমি বুঝে নিবে যে মিনিংটা একই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, একজনের অনেকগুলো নাম। ক্লিয়ার? আচ্ছা, এইটা একটা প্রমাণিত সূত্র যে স্বাভাবিক সংখ্যার যোগফলকে n সংখ্যা পর্যন্ত, এখানে 100 না লিখে আমরা n দিই, তাহলে এটা লেখা যায় যে 1 থেকে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ n সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এটা। এবং এইটা যে প্রমাণিত এটা আমরা সবাই জানি। তুমি n এর মান যাই বলবা সেটা এখানে বসে ক্যালকুলেট করলে অবশ্যই এটা সত্য, প্রমাণিত যে অ্যানসার রাইট আসবে। অ্যানসার ভুল আসার কোনো স্কোপই নেই। কারণ তুমি এখানে n এর মান যদি 5000ও দাও, 1 লক্ষ দাও, 3 মিলিয়নও দাও, তাও অ্যানসার কিন্তু সঠিকই আসবে, ভুল আসবে না। এই ব্যাপারে কি কারোর সন্দেহ আছে? না। এখন আসো, এইটা আমরা প্রমাণ করব যে এই স্টেটমেন্টটা আসলেই প্রুফ, আসলেই ট্রু। এইটা স্টেটমেন্ট আমরা জানি সত্য, তারপরেও এইটাকে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আকারে, ম্যাথমেটিক্যাল কনসেপ্টে, ম্যাথমেটিক্যাল লজিকে, ম্যাথমেটিক্যাল আর্গুমেন্টে প্রমাণ করতে হবে যে এই স্টেটমেন্ট ট্রু। আমার কথা বুঝতে পেরেছো? এই যে একটা প্রমাণিত বিষয়কে আবার আমরা জাস্টিফাই করতেছি, তাহলে নিশ্চয়ই কোনো একটা ওয়ের মাধ্যমে জাস্টিফাই করতে হবে, কোনো না কোনো একটা পদ্ধতির মাধ্যমে। যে পদ্ধতির মাধ্যমে বা যে প্রসেসের মাধ্যমে বা যে অ্যালগরিদমের মাধ্যমে, এটাকে অ্যালগরিদমও বলা হয়, বা কোনো ধরনের প্রসেসের মাধ্যমে, অ্যালগরিদমের মাধ্যমে, মেথডের মাধ্যমে কোনো একটা প্রমাণিত ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে পুনরায় জাস্টিফাই করা হয় যে ওই স্টেটমেন্টটা ট্রু অর ফলস। ট্রু হবে এটাই নিশ্চিত, বাট আমরা প্রমাণ করব যে পদ্ধতির মাধ্যমে, ওই পদ্ধতিটার নাম হলো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটা কিন্তু একটা অ্যালগরিদম। এইটা প্রমাণ করার দুইটা স্টেপ আছে। একটা স্টেপ 1, এটাকে বলা হয় বেস স্টেপ, আর একটা উপায় আছে স্টেপ 2, এটাকে বলা হয় ইন্ডাকশন বা ইন্ডাকটিভ অনেক বলে লেখে, ইন্ডাকশন স্টেপ। সবাই এই পর্যন্ত কোনো কনফিউজ আছে? নাই। বললাম আমরা এটাকে জাস্টিফাই করব যে প্রসেসের মাধ্যমে, যে মেথডের মাধ্যমে। ওই মেথডের নাম ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড, বা এটাকে অ্যালগরিদমও বলে, প্রসেস বলে। ঠিক আছে? এইটাকে প্রমাণ করার দুইটা স্টেপ, একটাকে বলা হয় বেস স্টেপ আর একটা ইন্ডাকশন স্টেপ। এই পর্যন্ত ক্লিয়ার? বেস স্টেপে কি করতে হয়? বেস স্টেপে n এর মানটাকে ধরতে হয় ইনিশিয়াল মান, ইনিশিয়াল ভ্যালু। n এর মান হবে বেস স্টেপে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু মানে কি? ফার্স্ট ভ্যালু, প্রথম ভ্যালু। শিওর? বুঝতেছো সবাই? এরপরে কি করতে হবে? তোমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। যদি n এর মান ইনিশিয়াল ভ্যালু নাও, তাহলে প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। এইটুকুই শুধু বেস স্টেপ। বেস স্টেপের কাজ, ইনিশিয়াল মান নিব n এর, এবং ওই ইনিশিয়াল মান নেওয়ার কারণে যদি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যদি সমান হয়, তাহলে বেস স্টেপ ট্রু। ক্লিয়ার? ইন্ডাকশন স্টেপে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে যদি আমরা n এর মানটাকে m ধরে নিই, সাপোজ n এর মানটাকে আমরা m ধরে নিচ্ছি, তাহলে আমাদের যে মানটা পাবো, যে ইকুয়েশন, যে স্টেটমেন্ট পাবো, স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট আমরা পাবো সেই স্টেটমেন্টটা ট্রু হবে। n এর মান যদি m হয় তাহলে স্টেটমেন্ট ট্রু হবে। কোন স্টেটমেন্ট? যে স্টেটমেন্টের উপরে আমরা n এর মানকে m করে দিব, ওই স্টেটমেন্টটাও কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। দ্বিতীয় পার্ট, যদি n এর মানটাকে আমরা m+1 এক বাড়িয়ে দিই,
একবারে আমরা যখন ইনক্রিমেন্ট করি ইন জেনারেলি বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হয় কিভাবে এক এক করে হয় বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হয় 1 1 করে যদি আমরা ডিফল্ট করে রাখি ক্লিয়ার আচ্ছা তাহলে n ইকুয়াল টু যদি n প্লাস 1 হয় তাহলে আমাদের যে স্টেটমেন্ট আছে ট্রু হবে এই স্টেটমেন্টটা ট্রু হবে তো এই স্টেটমেন্টটাও ট্রু হবে আর যদি সবগুলো স্টেটমেন্টই ট্রু হয় ফাইনালি given statement is true also true the given statement also true এই যে যতটুকু লিখছি এটাই হচ্ছে অ্যালগরিদম ঠিক আছে তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে রাইট দা অ্যালগরিদম অফ ইন্ডাকশন মেথড একদম খুব সিম্পল অঙ্ক এইভাবেই করব সেভাবে লিখলেই চলবে তবে এইখানে আমি যেটা লিখেছি সেটা ডেসক্রিপটিভ টাইপ আমি অ্যালগরিদমটা লিখছি ডেসক্রিপটিভ টাইপ ম্যাথমেটিক্যাল টাইপটা আমি এখন লিখতে চাচ্ছি না কারণ দু একজনের কাছে কনফিউশন হয়ে যেতে পারে ক্রিটিক্যাল মনে হতে পারে সো এটাকে অ্যাকসেপ্ট করা তবে ওভাবে লেখা যায় আচ্ছা প্রথমটায় আসি প্রথমে আমরা যে কাজ করবো যে স্টেটমেন্ট দেওয়া থাকবে এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে নিব ধরে নেওয়ার পরে আমরা এখানে লিখব যে পুট n ইকুয়াল টু আচ্ছা ইনিশিয়াল ভ্যালু নিব ও সরি এটা তো বেস স্টেপ লিখে নিই এখানে হচ্ছে বেস স্টেপ স্টেপ 1 এটা হচ্ছে বেস তার আগে আমরা ইকুয়েশনটাকে এক নাম্বার ধরে নিয়েছি স্টেপ 1 বেস এই যে আমরা বলেছি পুট n ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু নিতে হবে ইনিশিয়াল ভ্যালু মানে ফার্স্ট ভ্যালু এই ইকুয়েশনের যদি প্রথম দিকে তাকাও তাহলে তোমার দেখে মনে হচ্ছে যে 1 এর মানে প্রথম আসলে এখানে স্বাভাবিক সংখ্যা যেগুলো সমষ্টি লেখা হয়েছে এটা আমরা সবাই ইনিশিয়ালি বুঝে যাচ্ছি এখানে ফার্স্ট ভ্যালু 1 কিছু কিছু স্টেটমেন্টে সরাসরি প্রথম ভ্যালু যদি লেখা ভুল হবে কারণ এই অঙ্কগুলোর মধ্যে একটা লজিক ঢোকানো থাকবে আমরা নেক্সট টাইম যে প্রবলেমটা সলভ করব সেখানে এই ধরনের একটা প্রবলেম সলভ করে চেক করব আপাতত এইটাকে সলভ করো এটা পারলে ওটা পেয়ে যাবে কারণ আমি শুধু ইনিশিয়াল ভ্যালুটা ধরে ক্লিয়ার কিছু কিছু অঙ্কে কিছু না অলমোস্ট অঙ্কে ইনিশিয়াল ভ্যালু প্রথমটা লিখলেই ভুল হবে কারণ হচ্ছে তোমাকে ওই অঙ্কটাই দেওয়া হবে যা ইনিশিয়াল ভ্যালু বের করার জন্য তোমাকে স্টেটমেন্টটা একটু চেক করতে হবে আদারওয়াইজ ধরা খাবে কারণ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু যেটা প্রথম ভ্যালু যেটা লেখা হয় কিছু কিছু স্টেটমেন্টে ওইটাই ইনিশিয়াল ভ্যালু না সাইডে বুঝবো কিভাবে আচ্ছা ধরো এখানে লিখলাম 1 প্লাস 2 প্লাস ধরো এই যে একটা স্টেটমেন্ট আমি লিখলাম এই স্টেটমেন্টে ইনিশিয়াল ভ্যালু কত স্যার 1 আসলে দেখো এখানে একটা লজিক আছে এইটাকে আসলে এইভাবে লেখা হয়েছে না ডিফারেন্সটা হবে ইনিশিয়াল সরি আচ্ছা এইটা হবে হলো না ও না ঠিক আছে এটা তো 3 দেখো স্টেটমেন্টটা কিন্তু এইভাবে মূলত এইটা তোমাকে আমি দিয়েছি কিন্তু স্টেটমেন্ট কিন্তু ইনিশিয়ালি মানে লজিক্যালি কিন্তু এইটা 3 এর কিউব তো 9 হয় না 3 এর কিউব এখানে 27 করে দিলাম এখন ঠিক আছে আমি বোঝানোর জন্য লিখছি তাহলে এইটা যদি হয় এইটা কিন্তু দেখে এখানে কি ইনিশিয়াল ভ্যালু 1 ধরবা ইনিশিয়াল ভ্যালু কত 0 n এর মান কিন্তু 0 এই মানটা নিলেই কিন্তু ভুল অঙ্কে সাধারণ স্টেটমেন্টটা দিয়ে দিছে তোমাকে দেখেই আগে খুশি হওয়া যাবে না আগে চেক করতে হবে এরকম সরাসরি দিয়ে দিছে ইজি বাট যদি এরকম কোনো লজিক দেখো যেখানে সিকোয়েন্সের একটা ঝাঁকি আছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলো যে এইরকম থাকে এইটা আসলে বাস্তবতে এইটা সেই ক্ষেত্রে n এর মান হচ্ছে এইটা কারণ এইখানে লেখা থাকবে টু দি পাওয়ার n এরপরে হচ্ছে ফর্মুলা লেখা এইখান থেকে এইটাকে ইউজ করে এই লজিক থেকে বের করে নিতে হবে আচ্ছা n এর মান এখানে হইতে হবে 0 এখানে n এর মান 1 না এই ধরনের সিচুয়েশন থাকবে
রাস্তাটা থেকে তো বোঝা যায়। বুঝাইতে পারছি? ঠিক আছে, এটা আমরা নেক্সট প্রবলেম দেখব। বাকি ইজি প্রবলেম তো সলভ করে ফেলি। তাহলে n এর মান এখানে ইনিশিয়ালি আমরা পাবো হচ্ছে 1, এটা রাইট। তাহলে পুট n equal to 1 in equation 1, ওই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে। এখন এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ডের ক্ষেত্রে আমাদের কিন্তু এই পুরো অংশটা লেখার দরকার নেই, কারণ হচ্ছে এই পুরো জিনিসটা আসলে এইটার সাথেই ডিপেন্ডেন্ট। আমরা ধরে দেব লেফট হ্যান্ড সাইড মানে ইকুয়ালের এই বাম পাশের যে সিম্বল ওইটাই, পুরো স্টেটমেন্টটা ধরবো না, কারণ হচ্ছে এই n এর মানটা যদি প্রমাণ হয় এগুলোও প্রমাণিত, কারণ এই n এর মানই এগুলো ডিসক্রিট টাইপ। এই n এর মানই এক সময় 1, এক সময় 2, এক সময় 3, ক্লিয়ার? তারপর আমরা এই ইকুয়েশন এখানে যদি বসাই, এখানে লেফট হ্যান্ড সাইড এটা আমরা ধরে নিব হচ্ছে শুধু n, যেটা ইকুয়াল টু 1, আর রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে n into n plus 1 divided by 2, তার মানে হচ্ছে 1 into 1 plus 1 divided by 2, that means 2 divided by 2। আমি এই অঙ্কটা ফুললি প্রসিডিউর অনুসারে লিখছি, এরপরে থেকে তোমাদের কাজ হবে প্রসিডিউর অনুসারেই লিখবা, বাট আমি বোঝানোর জন্য শর্টকাট করে লিখব, কিন্তু তোমাদের এই স্টেপগুলো লেখার স্টাইলগুলো ফলো করতে হবে, ঠিক আছে? এরপরে লিখতে হবে সো ইকুয়েশন 1 is true, ইকুয়েশন 1 is true। এরপরে আছে স্টেপ 2 অর্থাৎ ইন্ডাকশন। এইখানে বলা আছে প্রথমে n এর মান 1 m ধরে নিতে হবে, সো আমরা এইভাবে লিখে নিব পুট n equal to m in equation 1, তাহলে আমরা পাবো হচ্ছে 1 plus 2 plus 3 plus dot 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 plus m equal to m into m plus 1 divided by 2। এইটাকে আমরা একটা ইকুয়েশন হিসেবে ধরব। সবাই বুঝতে পারতেছি? এরপরের কাজ n এর মান m plus 1 ধরব, আমরা আবার লিখব যে পুট n equal to m plus 1 in equation 1। আবার ইকুয়েশন 1 এ যদি বসাই তাহলে আমরা পাবো 1 plus 2 plus 3 plus dot 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 plus এখানে পাবো m plus 1, কারণ n এর মান m plus 1, এই কারণে ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? এই ব্র্যাকেটটা অবশ্যই দিবা, না হলে পরে কিন্তু বোঝা যাবে না m plus m plus 1 কনফিউজ করে দিতে হবে, অবশ্যই এখানে ব্র্যাকেট দিবা। হ্যাঁ, বড় করে লিখতে স্যার এই নারে ফুলাই দিতেছে, চোখের সমস্যা আছে। অবশ্যই এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যদি না লেখো ভুল কি হবে? ভুল হবে কি খেয়াল করো, এইরকম লেখা থাকলে কিন্তু কনফিউজ করে হয়ে যাবে, মনে হবে যেন প্লাস m প্লাস 1, বাট এইখানে হওয়ার কথা হচ্ছে n এর মানটা বোঝানোর জন্য অবশ্যই এখানে ব্র্যাকেট কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু ভুল হবে এবং তোমার বোঝার সম্ভাবনা বেড়ে যাবে। এবারে রাইট হ্যান্ড সাইডে n এর মান, তার মানে এখানে লিখবো m প্লাস 1, এটা এখন একটু ব্র্যাকেটে আটকিয়ে দিতে হবে, এইটা ছিল n, এই পাশে লিখতে হবে m প্লাস 1, এটা ব্র্যাকেটে আটকিয়ে দিয়ে প্লাস 1, তার মানে হচ্ছে এই পুরোটা ব্র্যাকেটে যাবে ডিভাইডেড বাই 2। এটাকে বুঝতে কি কার কোনো অসুবিধা হচ্ছে? সবাই ক্লিয়ার? কঠিন মনে হচ্ছে? তোমরা আসলে পরীক্ষায় ভিন ডায়াগ্রাম থেকে অঙ্ক কম পেয়েছো, এখান থেকে তো অঙ্ক হয়ে গেল সিম্পল, এগুলো পরীক্ষায় পাওয়া অলরেডি পেয়ে গেছে, এগুলো ইজি, এমনি 10 মার্কস হতে দরকার, মানে কোনো ধরনের প্রিভিয়াস মানে প্র্যাকটিস ছাড়াই, কারণ এগুলো অলরেডি করে আসছে। আচ্ছা, এই কাজটা করার পরে আমরা যে কাজটা করব, এইখানে এই যে ব্র্যাকেটটা আমরা প্রথমে বসিয়েছি,
n এর মানটা n প্লাস 1 বোঝানোর জন্য এইবার আমরা এই ব্র্যাকেট তুলে দেব, ব্র্যাকেট উঠায় দেব, উঠায় যদি দেই তাহলে ঠিক এরকম হবে প্লাস m প্লাস 1। আমরা ব্র্যাকেটটা এখানে তো খুব সিম্পল আছে, কিছু কিছু সময় এখানে একটু কমপ্লেক্স টাইপ অঙ্ক আসবে, সলভ করে ইজি করে দেব। আমরা দেখব সামনে অঙ্ক আসবে, দেখব আবার দেখে ইকুয়াল এইখানে আমরা লিখতে পারি m প্লাস 1 ইনটু m প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা লেখা যায় না এখান থেকে, এই যে ব্র্যাকেট উঠে দিলাম, তাহলে m প্লাস 2 হয়ে গেল। সবাইকে একটু বুঝতে পেরেছো? বুঝতে পারারই কথা। এখন আসো এই অঙ্কটা একটা জিনিস খেয়াল করো, এই অংশটুকু 2 নাম্বার ইকুয়েশনের সাথে মিলে যায়। অলওয়েজ প্রত্যেকটা প্রবলেমে যখনই n = m+1 লিখবা, এইখানে যে কমপ্লেক্সিটি তৈরি হবে এটাকে যদি সলভ করা যায়, অলওয়েজ এই 2 নাম্বার ইকুয়েশনের বাম পাশের সাথে অলওয়েজ মিলবে, অলওয়েজ মিলবে। যদি না মিলে বুঝবা তুমি কোথাও না কোথাও অবশ্যই ভুল করেছো। এটা প্রমাণিত জিনিস। এই 3 নম্বরে n = m+1 বসানোর পরে এই বাম পাশেরটাকে কোনো না কোনো ভাবে অবশ্যই 2 নম্বরের সাথে বাম পাশের সাথে অবশ্যই মিলে যাবে। তো আমাদের কাজ হচ্ছে এই 2 নম্বরের যে ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা এখানে পুট ডাউন করে দেব। তাহলে আমরা এখানে লিখব এই অংশটুকুর ভ্যালু হচ্ছে এই 2 নম্বর ইকুয়েশন, এই পার্টটা। তাহলে আমরা লিখব m * m+1 ডিভাইডেড বাই 2। এর সাথে দেখা আছে কি +1, এটা কিন্তু +1 আলাদা। এই পাশে পাবো হচ্ছে m+1 ইনটু m+2 ডিভাইডেড বাই 2। এখন যদি এই পুরো জিনিসটা প্রবলেম সলভ করো এবং লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে যাওয়ার কথা, মিলে যাবে, তোমরা এটা সলভ করবা। এই চিহ্নটাকে কি বলে? কি বলে? বাংলায় যদি কেউ এরকম দেখো চলবে, সমস্যা নেই। ও না স্যার, তোমরা বাংলা লিখো না, লিখতেছে অর লিখো, অর, তাই না? আচ্ছা, এইখানে এটা সলভ করতে তো পারবা নাকি? নাকি এটা আবার সলভ করা লাগবে আমার? এটা কি আমার সলভ করা লাগবে? এখানে কত আসবে? 2 আসবে। এই পাশে কি আমরা সলভ করবো না করবো না? করবো না। এটা বিভিন্নভাবে এই ম্যাথটা সলভ হতে পারে ক্যালকুলেশন করে, সমস্যা নাই। এটা হচ্ছে জেনারেল প্র্যাকটিসের ব্যাপার। এইখানে কি করব? m প্লাস 1 নাকি না, এখানে গুণন করে দাও। m স্কয়ার প্লাস m প্লাস 2 এই পাশে হচ্ছে m+1 ইনটু m+2। এরপরে কি করব? এখানে এটা কি হয়ে গেল? হচ্ছে এইরকম পাওয়ার পরে যখন n = m+1 পাবো, এইটা হচ্ছে বাম পাশ, এইটা হচ্ছে ডান পাশ। আমরা যে কাছে এই বাম পাশের যে ভ্যালুটা পাবো, এই বাম পাশে শুধুমাত্র বাম পাশের যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটার সাথে আমরা যোগ করব 2 নাম্বারের যে ভ্যালু, সেটা শুধু যোগ করে দেব। যদি এইখানে প্লাস আছে বলে যোগ হবে, এইখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। আরেকবার বলি, এইখানে যে মান আছে তেমনই থাকবে। এইখানে m+1 আছে, আমি m+1ই রাখবো। এর সামনে কি আছে? প্লাস আছে,
এই প্লাসটা রাখবো, মাইনাস থাকলে মাইনাস রাখবো। এর এই বাম পাশে এই যে 2 নাম্বারের যে ভ্যালু, শুধু সেই ভ্যালুটা ওখানে রেখে দিই। হ্যাঁ, মানে প্রসিডিউরে এইটার ভ্যালুটা খালি ওখানে নিয়ে যাব, যোগ করে দেখবো যে যদি এই বাম পাশের ভ্যালুটা এইখানে n এর মান ছিল m, এখানে হচ্ছে এক বেশি হওয়া মানে প্রত্যেকবারই যদি এক করে বেশি করি তার মানে অলওয়েজ এটা ট্রু হবে। এক বেশি মানে 2 ট্রু হবে, এক বেশি মানে 3 ট্রু হবে, 3 বার 1 বেশি মানে 3 ট্রু হবে। এই রকম ভাবে আমরা জাস্ট কি করব যে বাম পাশের ভ্যালুটার সাথে ডান পাশে শুধু হচ্ছে 2 এর যে ভ্যালু সেটা শুধু যোগ করে দিব। যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, যে অবস্থায় আছে সেই অবস্থায় খালি এখানে ভ্যালুটাকে নিয়ে আসবো। বুঝতে পারছো না? বলতে চাচ্ছি স্যার লজিকটা বুঝিনি স্যার। লজিক হচ্ছে এইটা বলতে চাচ্ছি, এই যে আমরা n = n + 1 এর যে ইকুয়েশন পেলাম, এটা ধরে নাও কয় নাম্বার ইকুয়েশন? 3। এই 3 নাম্বার ইকুয়েশনের বাম পাশে আমরা বাম পাশে যে ভ্যালু আছে, বাম পাশে এই ভ্যালু এইটাই তো প্রতীক, এই ভ্যালুর সাথে 2 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটাকে যোগ করে দেব। যোগ বলতেছি কারণ যোগ আছে বলে, বিয়োগ করতাম যেন বিয়োগ থাকতো। বুঝাইতে পারছি? এইখানে যে চিহ্ন আছে এটাকে গুরুত্ব দিব, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে প্লাসই হয়, মানে এরকম মাইনাস অঙ্ক পাইনি, অলওয়েজ প্লাসই হয়। মানে মাইনাস অঙ্ক এরকম একটা পাইনি যে এখানে মাইনাস করে এরকম সূত্রগুলো ইউজ করা হয় না। অধিকাংশই হচ্ছে প্লাস মাইনাস এভাবে দেয়, কিছু প্রবলেম। তো দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই প্লাসগুলো ইউজ হয়, ইন জেনারেলি ওটা লাগেই না। তারপরে বিষয়টা হচ্ছে বাম পাশের সাথে আমরা 2 নাম্বার ইকুয়েশনের যে ভ্যালু তো 2 নাম্বার ইকুয়েশনের এই ভ্যালুটা কি যোগ করে দেব। স্যার কেন যোগ করব? প্রসিডিউরে যোগ করে দেব, প্রসেসে কাজ। প্রসিডিউরে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে যা মান আসবে যদি বাম পাশে আর ডান পাশে মিলে যায় তাহলেই সমান। মানে আমরা যে কাজটা করব, প্রথমে আগে আমরা 2 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটা লিখি, m * n + 1 ডিভাইডেড বাই কত, এটা বাম পাশের ভ্যালু, এর সাথে যে বাম পাশের যে ভ্যালুটা এটা যোগ করে তার মানে এখানে প্লাস m + 1 এটা বসিয়ে দিলাম, আর ডান পাশ যেমন আছে তেমনই লিখে দিলাম, অর্থাৎ এখানে n + 1 * n + 2 ডিভাইডেড বাই 2। এখন এটা সলভ করে দেখতে হবে যে বাম পাশে আর ডান পাশে মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে ফুল স্টেটমেন্ট ট্রু। আমরা ফাইনালি মিলে এখানে মিলে যাবে, সেটা তো মিলবে একসাথে তাই না? আচ্ছা এটা সলভ করো এখানে n * n + 1 প্লাস এখানে হচ্ছে 2 * n + 1, রাইট হ্যান্ড সাইড লিখে নিলাম, এই পাশটা হবে 2, এদের এবার মিলে গেছে m + 1 * n + 2, রাইট হ্যান্ড সাইডে ওইটাই আছে। সো আমরা এখানে বলতে পারি লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড 2। সো আমরা ফাইনালি লিখব, ফাইনালি আমি তো হারাই যাবে, m হারায় যাবে। ফাইনালি ইকুয়েশন 1 is also true। এই লাস্টে also true শব্দটা ইউজ করি, মানে সর্বদাই এই স্টেটমেন্টটা সত্য হবে ইন্ডাকশন মেথডের প্রসিডিউর অনুসারে। এই পর্যন্ত এটাই চলবে। আমরা 3 নাম্বার ইকুয়েশনের পরে শুধু 3 নাম্বার ইকুয়েশনের যে বাম পাশের ভ্যালু থাকে তার সাথে কি করব, 2 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটাকে যোগ করে দেব। শেষ। এই সাইডটা না দেখে জাস্ট এই সাইডটা দেখে হয় না। না বলতেছি এই পাশের কথা, শুধু এই পাশ কিভাবে কমপ্লিট হলো? এই পাশটা তো সেম, এগুলোতে পরিবর্তন নাই। তুমি ভেঙে দিয়েছো, এটাও রাইট। ও কি করেছে, এই পাশে গুণন করে দিয়েছে, এই যে এখানে গুণন করে দিয়েছে, আবার এই পাশেও গুণন করে দিয়েছে, ও এইভাবে করেছে, ওটাও রাইট। মানে এই পর্যন্ত আসার পরে ক্যালকুলেশনটা যার যার মতন ভিন্ন হতে পারে, কিন্তু আমাকে কি দেখাইতে হবে, দেখো এখানে এইটা আর এইটা দেখতে সেম লাগতেছে না, জাস্ট সলভ করার পরে দুইটা সেম হয়ে যাচ্ছে। ও যেটা করেছে এগুলো গুণন করে দিয়েছে, m² 4m
+4 +2 এরকম আসছে, তাই না? ইকুয়েশন আকারে নিয়ে আসছে আর আমরা হচ্ছে ব্র্যাকেটের মধ্যেই লিখে দিয়েছি, দুটেই রাইট। ঠিক আছে, এইখানে এই সাইডটা একটু বারবার লিখতে হচ্ছে। যদি কেউ মনে করো যে একটু শর্ট করতে চাও তাহলে এইখানে এইভাবে না লিখে এইটার পরে একটা পদ্ধতিতে লিখতে পারো, এইটার পরে লিখতে পারো শুধু লেফট হ্যান্ড সাইড, শুধু লিখবা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই অংশটুকু লিখবা না, এইটা লিখবা, খালি এখানে একটা নোট দিয়ে দিবা যে add value of equation 2। স্যার কোটেশন মার্ক বা ডাবল কমা দিলে হ্যাঁ, কমা দিলে চলবে, ওটা তুমি কোনোভাবে লিখলেই হবে, কমা দিয়ে লেখো, সেমিকোলন দিয়ে লেখো, তারপরে সেমিকোলন থাকলে লাগবে, ওটা লেখা থাকলে মানে সংখ্যাটা দেখে আমরা ফোন দিই সংখ্যা করতে পারো, তুমি খালি মেনশন দিয়েছো আমি এখানে এটা যোগ করেছি, ওটা ম্যান্ডেটরি কিছু না। ম্যান্ডেটরিটা হচ্ছে এইখানকার যে স্টেপটা, এইখানকার যে দুইটা স্টেপ, এইটুকু ম্যান্ডেটরি, বাকিটুকু তুমি তোমার অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশনে করো। কেউ যদি নোটেশন দিতে ভুলেও যাও সমস্যা নেই, মানে ওটা বড় ধরনের কোনো অপরাধ না, ঠিক আছে, ওগুলো অ্যাকসেপ্ট। এইটা এই ক্লাস এইখানকার পুরো সংখ্যার সাথে আচ্ছা, এই অঙ্ক কি খুব কঠিন মনে হয়েছে? আচ্ছা, এই একই ক্ষেত্রে তোমাদের যদি বলা হতো সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র মনে আছে? বলো তো দেখি। n into 6n plus না কিউবেরটা n plus n into n plus 1 into n plus 2 divided by 6 সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ এখানে স্কয়ার স্কয়ার স্কয়ার, এখানে স্কয়ার, এইখানে লিখতে হবে n into n plus 1 into n plus, এইখানে 2 না 3 স্যার 2 স্যার শিওর 2 divided by 6। এই স্টেটমেন্টটা এই প্রসেসে সলভ করে দিই। স্যার এখানে মানে 2n plus 1 n into n plus 1 2n plus 1 by 6 মানে এভাবে এই তোমরা কেউ একটা কাগজ দিয়ে দিও তো। এই যে স্যার 2n plus 1 স্যার 2n plus 1 স্যার 2n plus 1 তো 2n plus 1, এই শোনো সূত্রটার এখানে কিন্তু একটু পরিবর্তন, এটা হবে 2n plus 1 2n plus 1, এটা ঠিক আছে। यस सर इट इज फिक्स 2n plus সূত্রটা ওটা ভুল লেখা ছিল কিন্তু স্যার এটা সবগুলো লিখে দিন যে কটা আছে তাহলে এক করে পোর্টাল দিয়ে দিয়ে এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো তো, এইটার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এরকম লিখব না যে m plus 1 হোল স্কয়ার, তাই লিখব না? যখন আমরা n equal to m plus 1 ধরব, খেয়াল করো n equal to m plus 1 ধরব, তখন হবে কত? m plus 1 স্কয়ার। এই নাম্বারটা প্রিভিয়াস নাম্বারটা কত হবে? এই নাম্বার থেকে
এই যে এইখানে যে নাম্বারটা আছে এগুলো সব স্কয়ার করে গেছে, এক কমায়া দিতে হবে। স্যার এখানে ইনক্রিমেন্টে গেছে হচ্ছে n স্কয়ার হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তার মানে হচ্ছে এদিকেও স্কয়ার ভ্যালুগুলোর ভিতরে ভ্যালু কি এক এক করে বেড়ে যাচ্ছে, তার মানে এদিকেও কি হবে এক এক করে কমে আসবে। এক এক করে কমে আসা মানেই হচ্ছে এর প্রিভিয়াস ভ্যালুটা ওই ভ্যালুটার সমানই হয়ে যাবে, m স্কয়ার হয়ে যাবে। এইটা থেকে যদি এক মাইনাস করো তাহলে প্রিভিয়াস মান m স্কয়ারই আসবে অলওয়েজ। সো এইখানে এইটা দেখার পরে এই মানটা নেব হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণের ভ্যালু থেকে। ঠিক আছে, ওইটা যেটা বলছি ওটা হলো এটা, ওইটা লজিকটা একটু যেমন এইটা হ্যাঁ এর আগের সংখ্যা যদি বের করতে চাও এই সংখ্যাটাই বারবার দেখো রিপিট করো। m স্কয়ার এর পরে যদি আসো আরে কমাও তাহলে কত আসবে m - 1 m স্কয়ার মাইনাস 1। এরপর আরো যদি সংখ্যা কমাইতে চাও m স্কয়ার মাইনাস 1 আরো এক মাইনাস 1 -2 বারবার এভাবে কমতে একটা আমরা নেব শুধুমাত্র ইমিডিয়েট মানটা, কারণ ইমিডিয়েট মানটা নিলেই এই 2 নাম্বার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে অলওয়েজ। ঠিক আছে, জি স্যার আমরা নেক্সট তোমরা এই অঙ্কটা করে দিও। আবার আরেকটা সূত্র আছে সকল স্বাভাবিক সংখ্যার ঘনর সূত্র, মনে আছে? স্যার জাস্ট স্বাভাবিক সংখ্যাটাকে কিউব করে দিলেই হয়ে যায় এটা, n into n plus 1 whole square divided by 6 কিউব করলেই হয় এটা। কিউব জি স্যার না, খালি কিউব না স্যার স্বাভাবিক সংখ্যার যেটা আছে ওটাকে কিউব করলেই হয়। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার যে সূত্র ওইটাকে খালি কিউব করে দিলে n into n plus 1 divided by 2 আছে, এই পুরাটাকে আমরা খালি কিউব করে দিই। তাহলে যেটা হবে সেটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র। অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র মানে এরকম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 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 n কিউব, তাই না? এইটার সূত্র আসবে হচ্ছে এরকম। এই দুইটা অঙ্ক একটু প্র্যাকটিস করে দেখো, তাহলে নেক্সট ক্লাস আমরা একটু ভিন্ন টাইপের অঙ্ক দিয়ে করবো, অর্থাৎ যেখানে ইনিশিয়াল ভ্যালুটা সরাসরি থাকে না। যেমন সকল বিজোড় সংখ্যার যোগফলের সূত্র। সকল বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কি? সকল জোড় সংখ্যার যোগফলের সূত্র কি? এই দুইটা একটু খুঁজে বের করে নিয়ে আসবো। পরীক্ষায় ইকুয়েশন দিয়ে দেবে, সরাসরি ইকুয়েশন দিয়ে দেবে, সরাসরি ইকুয়েশন দরকার। আচ্ছা, ইকুয়েশন দিলাম অথবা আমি এইভাবে লিখলাম, এই লাইনটা সকল স্বাভাবিক সংখ্যার যোগফল সামেশন অফ n ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড 4, যেখানে i ইকুয়াল টু n ইকুয়াল টু 1 টু n। এটা দ্বারা কি বোঝায়? একই বোঝায় না? এই লাইনটা কি কেউ বুঝতে পারছো? জি স্যার এর সংখ্যা স্বাভাবিক সংখ্যা বুঝতে পারছি। এইখানে n এর মান শুরু হবে 1 থেকে, n এর মান কত? 1। 1 এইখানে সামেশন চিহ্ন মানে হচ্ছে যোগ, তার মানে প্লাস n এর মানে পরে কত? 2 প্লাস প্লাস এভাবে প্লাস n পর্যন্ত যেতে পারে। আসলে এই পুরো সেন্টেন্সটাকে সংক্ষেপে এইভাবে লেখা যায়। পরীক্ষায় এটাও থাকতে পারে যে প্রুফ দ্যাট দিস ইকুয়েশন when n belongs to n এর মানে কি? এই অংশটুকুর মানে কি বলতে হবে? n এর মান স্বাভাবিক সংখ্যা, n স্বাভাবিক সংখ্যা, n এর সকল মান স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে অল পজিটিভ নাম্বার। ছুটি তো বেশি সময়